কল্পবিজ্ঞানের এক কাহিনী, যেখানে শুক্র গ্রহে 7 বছর ধরে চলতে থাকা অবিরাম বৃষ্টি এবং মাত্র 1 ঘন্টার জন্য সূর্যের দেখা। আগের ভিডিওর দুটো পার্টে আমরা ক্লাস 9 ইংলিশ লেসন 5 অল সামার ইন এ ডে গল্পতে আমরা পড়েছিলাম এই কল্পবিজ্ঞানের কাহিনী। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। আজকে আমরা এই গল্পের এক্সারসাইজগুলো করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি সময় নষ্ট না করে। প্রথমে আমরা চলে আসছি এক্সারসাইজ 1-এ। কি বলছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এই যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে, অপশানসগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটাই টিক দিয়ে তোমাদেরকে উত্তর দিতে হবে। তা প্রথম প্রশ্ন কি বলছে? মেন অ্যান্ড ওমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস বাই। তাহলে মানুষ এবং মহিলারা, পুরুষ এবং মহিলারা পৃথিবী থেকে শুক্র গ্রহে কিসের মাধ্যমে এসেছিল? তো এটার উত্তরটা দেখো প্রথমেই রয়েছে, একদম প্রথমেই তোমরা পেয়ে যাবে মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন সি, রকেট। নেক্সট প্রশ্ন কি বলছে? দ্য চিলড্রেন লার্ন দ্যাট দ্য সান ওয়াজ লাইক এ অর এন। মানে বাচ্চারা শিখেছিল সূর্য দেখতে কিসের মতো? দেখো এখানে আমরা চলে এসেছি, দে লার্ন হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তার মানে উত্তরটা হবে লেমন। তাহলে এখানে উত্তর কী হবে? অপশানস এ, লেমন। নেক্সট প্রশ্ন কি বলছে? দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ দ্য। তাহলে বাচ্চারা ভুলে গেছিল কিসের? দেখে নিই, আমরা খুঁজে নিই কোথায় আছে, কার রং ভুলে গেছিল বাচ্চারা। দেখো এখানেই আছে, দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অফ দ্য হিট অর হাউ ইট ওয়াজ ইট রিয়েলি ওয়াজ। কার কথা বলা হচ্ছে এখানে? সান। দেখো সান কথা বলা হচ্ছে। তাহলে এটা অপশানস, সঠিক উত্তরটা কী হবে? অপশান বি, সান। নেক্সট প্রশ্ন কী বলছে? হোয়েন দ্য চিলড্রেন ফেল্ট ওয়ার্ম ইন দ্য সান দে টুক অফ দেয়ার। মানে বাচ্চারা যখন সূর্যের গরমটা অনুভব করছিল তখন তারা কি খুলে ফেলেছিল? দেখো এখানে উত্তরটা রয়েছে, দে টুক অফ দেয়ার জ্যাকেটস। মানে তারা তাদের জ্যাকেটটা খুলে ফেলেছিল। ঠিক আছে, তাহলে এটার চারটা অপশানসটা কী হবে? অপশান এ, জ্যাকেটস। নেক্সট প্রশ্ন কী বলছে? দ্য চিলড্রেন কেম টু নো দ্যাট দ্য সান উড কাম আউট আফটার। মানে বাচ্চারা জানতে পারলো সূর্য আবার কবে আসবে বা কবে সূর্য আবার দেখা মিলবে। দেখো এখানে উত্তর আছে উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেইন। মানে 7 বছর পর আবার সূর্যের দেখা মিলবে। তাহলে এটার অপশানসটা কী হবে? অপশান সি, 7 years। ঠিক আছে, তাহলে আমাদের এক্সারসাইজ 1টা কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে আমরা শুরু করি এক্সারসাইজ 2। কী বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 words। মানে 15টা শব্দের মধ্যে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হাউ ডিড দ্য হেভি স্টর্মস অ্যাফেক্ট দ্য ইসল্যান্ডস অফ ভেনাস। মানে এই যে খুব প্রচণ্ড ঝড় বৃষ্টি, এটা শুক্র গ্রহের দ্বীপগুলোতে কীভাবে এর এফেক্ট পড়তো বা প্রভাব পড়তো। ঠিক আছে, তো এটা উত্তরটা কোথায় আছে আমরা বইতে খুঁজে নেব। দেখো, হেভি স্টর্ম কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য ইসল্যান্ডস। ঠিক আছে, এখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে। তো আমি এই উত্তরটাকে সুন্দর করে সাজিয়ে তোমাদের জন্য রেডি করেছি। দেখো খাতার মধ্যে আমি লিখে রেখে দিয়েছি।
কি বলছে? দ্য হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য ইসল্যান্ডস অফ ভেনাস। মানে এই যে হেভি স্টর্ম, মানে খুব ঝড় বৃষ্টি বা খুব ঝড়, কী হতো? ঝড়ের কারণে কী হতো না, সমুদ্রে বড় বড় ঢেউ উঠতো, এবং এই বড় বড় ঢেউয়ের জন্য যেগুলো আছড়ে পড়তো শুক্র গ্রহের দ্বীপগুলোতে। ঠিক আছে? তাহলে দেখো তোমরা, যদি বইটা ভালো করে পড়া যায় তাহলে কিন্তু বই থেকেই আমরা সব উত্তর করতে পারি। আর আমাদের এই অভ্যেসটা করতে হবে প্যাসেজের মধ্যে প্যাসেজটাকে ভালো করে পড়ে এবং সেখান থেকেই উত্তরগুলোকে দেওয়ার। তাহলে কি হবে, আমরা সিনের পাশাপাশি যে আনসিনগুলো থাকে আমরা সেগুলোকেও কমপ্লিট করতে পারবো। নেক্সট প্রশ্ন কি বলছে? হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান? বাচ্চারা সূর্যের সম্বন্ধে কী লিখেছিল? দেখো, এইটার উত্তরও কিন্তু আমরা বইতেই পেয়ে যাব। এই দেখো, উত্তরটা এখানেই আছে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসে অর পোয়েমস অ্যাবাউট ইট। তো এটাকে আমি সুন্দরভাবে কীভাবে লিখব? দেখো কীভাবে লিখেছি। দ্য চিলড্রেন হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট দ্য সান। ঠিক আছে? মানে বাচ্চারা সূর্য সম্বন্ধে ছোট ছোট গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখেছিল। নেক্সট কি বলছে? ওয়্যার ডিড দ্য চিলড্রেন প্লে? বাচ্চারা কোথায় খেলতো? বাচ্চারা কোথায় খেলতো? খুঁজবো আমরা কোথায় খেলবো, দেখে নিই কোথায়। এই দেখো, দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। মানে বাচ্চারা খেলতো যেখানে শব্দের প্রতিধ্বনিত হতো আর কি, সেই সব গুহার মধ্যে, যেটা কি না মাটির নিচে তৈরি করা যে শহর, সেই শহরের মধ্যে, সেই গুহার মধ্যে তারা খেলতো। ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে? হাউ ডিড দ্য জঙ্গল ইন ভেনাস লুক? মানে শুক্র গ্রহের যে জঙ্গলটা বা বন জঙ্গল ছিল, দেখতে কেমন ছিল? দেখি কোথায় আছে। দেখো, চলে এসেছি আমরা আবার উত্তরে। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স অ্যাবাউট দ্য সান, উইদাউট দ্য সান। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। তাহলে উত্তরটা কী হবে? দ্য জঙ্গল ইন ভেনাস লুকড লাইক দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। মানে শুক্র গ্রহে যে জঙ্গলটা ছিল আর কি, জঙ্গলগুলো ছিল, সেগুলো দেখতে কী রঙের? না রাবারের মতো ধূসর এবং কালির মতো। ঠিক আছে? তাহলে দেখো, আমরা কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে এবং সহজভাবে টেক্সট বইয়ের মধ্যেই পেয়ে যাই। তাহলে এই বইটা কিন্তু আমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে। তার জন্য কিন্তু তোমাদেরকে আগের যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো ভালো করে পড়তে হবে, দেখতে হবে, তবেই তোমরা শিখতে পারবে। ঠিক আছে? তাহলে আমাদের এক্সারসাইজ 2টা হয়ে গেল। আমরা চলে আসবো এক্সারসাইজ 3-তে। কী বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। মানে এই যে প্রশ্নগুলো উত্তর দাও 25টা ওয়ার্ডের মধ্যে। কী বলছে তাহলে? প্রথম প্রশ্ন কী বলছে? এ, হোয়াই ওয়্যার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান? কেন বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল সূর্যকে দেখার জন্য? তাই কেন দেখার জন্য অধীর আগ্রহ করছিল? আমি সুন্দর করে এটা আবার লিখে রেখেছি তোমাদের জন্য, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখে নাও ভালো করে, আমি লিখে রেখেছি। সবই কিন্তু বইয়ের মধ্যেই আছে, বই থেকে খুঁজলেই ভালো করে পেয়ে যাবে। The children eager to see the sun because
they had been only 2 years old when the sun last came out. মানে বাচ্চারা খুব অধীর আগ্রহে সূর্যকে দেখার জন্য অপেক্ষা করছিল, কারণ লাস্ট যখন সূর্য বেরিয়েছিল তখন তাদের বয়স মাত্র 2 বছর ছিল, তাই তাদের সূর্যের কথা কিছু মনে নেই। সেই কারণেই সূর্যকে দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। নেক্সট প্রশ্ন কি বলছে? হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইমিডিয়েটলি আফটার দ্য রেইন স্টপ? মানে বাচ্চারা বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে কী করলো? দেখো এটার উত্তরও কিন্তু এখানে আছে, সব উত্তর কিন্তু এখানে আছে, শুধু আমাদের খুঁজে নিতে হবে। এই দেখো পেয়ে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, দে স্টুড অ্যাপার্ট। মানে সব কিন্তু এখানেই আছে, এর বাইরে কিছু নেই। তাহলে আমরা এটাকে কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবো দেখে নাও কীভাবে লিখেছি। The children put their hands to their ears and stood apart immediately after the rain stopped. মানে বাচ্চারা তাদের হাত কানের মধ্যে দিয়ে রেখেছিল এবং তারা আলাদা হয়ে দাঁড়িয়েছিল যখন বৃষ্টি থেমে গেছিল তার সঙ্গে সঙ্গে। কারণ কি বলতো, এই যে কোনটা আমরা বইতে পড়েছি বা আমরা টেক্সটে পড়েছি, আগের গল্প বা আগের ভিডিওতে আমরা দেখেছি যে যখন বৃষ্টি হচ্ছিলো ওখানে যে 7 বছর ধরে কন্টিনিউ অবিরাম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির যে আওয়াজ, সেই আওয়াজ যখন থেমে গেল, যখন যে বৃষ্টি থেমে গেল, থামার জন্য যে একটা সাইলেন্ট, একটা নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতা দিয়ে মনে হচ্ছে যে তাদের কানের মধ্যে কিছু একটা ঢুকে আছে, কোনো শব্দই তারা শুনতে পাচ্ছে না। এই কারণে কিন্তু তারা তখন সঙ্গে সঙ্গে কানে হাত দিয়েছিল। তো ভালো করে ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সব কিছু উত্তর দিতে পারবে। নেক্সট প্রশ্ন কি বলছে? Why do you think that the children were feeling unhappy when it started raining again? তা তোমাদের কেন মনে হয় যে বাচ্চারা খুব অখুশি ছিল যখন আবার বৃষ্টি শুরু হলো? কেন অখুশি ছিল? এটা স্বাভাবিক কথা যে 7 বছর পর 1 ঘন্টার জন্য মাত্র সূর্য উঠলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেলো, মানে আবার 7 বছর অপেক্ষা করতে হবে সূর্যের দেখা মেলার জন্য। তাহলে এই কারণে তারা দুঃখিত ছিল। ঠিক তাই কী লিখেছি দেখে নাও। দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি ওয়েন ইট স্টার্টেড রেইনিং এগেইন। দেখো এই যে লাইন যে দুখানে লিখলাম, এটা কিন্তু পুরো প্রশ্নের মধ্যেই ছিল, প্রশ্নটাকেই তুলে দিলাম কিন্তু অর্ধেকটা। এবার উত্তরটাকে লিখছি বিকজ, কারণ ইট উইল টেক 7 more years বিফোর দ্য সান কেমস আউট এগেইন। মানে এটা আরও 7 বছর সময় নেবে সূর্যকে আবার বেরিয়ে আসতে বা সূর্যের আবার দেখা মিলতে। এই কারণেই তারা অখুশি ছিল। ঠিক আছে, তাহলে এখানে এক্সারসাইজ 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট কী বলছে আমরা একটু পড়ে নিয়ে গেলো। কী বলছে গ্রামার ইন ইউজ, মানে গ্রামার বা ব্যাকরণ যেগুলো ব্যবহার করা হয়। রিড দ্য ফলোইং সেটস অফ সেন্টেন্স, মানে এই যে সেন্টেন্সে যে একটা সেট এবং দুটো সেট দেওয়া আছে এগুলো পড়তে বলছে। এতে কী বলছে? এ কুল উইন্ড ব্লেও অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে তাদেরকে ঘিরে। নেক্সট কী বলছে? হোয়েন দ্য সান কেম আউট লাস্ট 7 years এগো দে ওয়ার টু ইয়ং। লাস্ট যখন সূর্যর দেখা মিলেছিল 7 বছর আগে, তখন তারা খুব অল্প বয়সী ছিল, কারণ তাদের বয়স তখন মাত্র 2 বছর ছিল, তারা খুব অল্প বয়সী ছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। তারা তাদের জ্যাকেটটা খুলে ফেলে এবং তাদের হাতগুলোকে গরম করে দিচ্ছিল। কে না? সূর্য। নেক্সট সেট টু কী বলছে? এ উইন্ড দ্যাট ওয়াজ কুল ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা হাওয়া যেটা কিনা বয়ে বেড়াচ্ছিল তাদের চারদিকে, ঠান্ডা হাওয়া। দেখো এখানে হচ্ছে ব্যাপার, প্রথম যে সেটটার মধ্যে আছে আর এই সেটটা কিন্তু একই মানে, কিন্তু ঘুরিয়ে বলা। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা হাওয়া তাদের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল বা তাদের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এ উইন্ড, একটা হাওয়া, দ্যাট ওয়াজ কুল, যেটা কিনা ঠান্ডা ছিল, ব্লিউ অ্যারাউন্ড দেম, বয়ে বেড়াচ্ছিল তাদের চারদিক দিয়ে।
ঠিক আছে, এখানে কিন্তু একটা এক্সট্রা দেওয়া হয়েছে। কি এক্সট্রা ঢোকানো হয়েছে এখানে? ড্যাট। নেক্সট কী বলছে? হোয়েন দ্য সান কেম আউট লাস্ট 7 years ago দে ওয়ার টু ইয়ং। এখানে কী বলছে? দ্য সান কেম আউট লাস্ট 7 years ago অ্যান্ড দে ওয়ার টু ইয়ং দেম। এটার মানে কিন্তু একই হলো, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা কী দেওয়া আছে? একটা অ্যান্ড দেওয়া আছে। মানে এই সেন্টেন্সটাকে ভেঙে দুটো সেন্টেন্স করা হয়েছে এবং দুটো সেন্টেন্সকে জোড়ার জন্য অ্যান্ডকে ব্যবহার করা হয়েছে। নেক্সট কী বলছে? দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। এটাকে আমরা কী লিখেছি এখানে? টেকিং অফ দেয়ার জ্যাকেটস দে লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। মানে এখানে কিন্তু আমরা এই অ্যান্ডটাকে তুলে দেটাকে ইউজ করেছি, কিন্তু মানে কিন্তু একই। এখানে দুখানা সেন্টেন্সকে নিয়ে একটা সেন্টেন্স করা হয়েছিল এবং তাই দুখানা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছিল অ্যান্ড দিকে। এখানে অ্যান্ডটাকে তুলে দেওয়া হয়ে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে। ঠিক আছে, কী বলছে পারি দেখো। ইন সেট 1 সেন্টেন্সেস ABC এ এসে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, বি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, সেট নাম্বার 1। সেট নাম্বার 2 এ বলছে কি? সেন্টেন্স এ ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, সেন্টেন্স বি ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, সেন্টেন্স সি ইজ এ সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, মানে সেন্টেন্স যে 3 রকমের ভাগ হয় সেটাকেই বোঝানো হয়েছে। নোট দ্যাট a simple sentence can be converted to a complex sentence by expanding a word or phrase into a subordinate clause. দেখো এই সাবঅর্ডিনেটেড ক্লজ বা এই ক্লজ নিয়ে আমি একটা আলাদা স্পেশাল করে একটা ভিডিও করব, যেখানে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে এইটুকুনি যা দরকার আর কি সেটাই বুঝিয়ে দিচ্ছি। এরপর একটা ভিডিও করব আমি, যেখানে খুব সুন্দরভাবে সহজভাবে আমি এর ব্যাখ্যা করে দেবো। তার মানে এখানে কী বলছে দেখো, যে একটা সিম্পল সেন্টেন্সকে কিন্তু আমরা কনভার্ট করতে পারি কারকে? না কমপ্লেক্স সেন্টেন্সে। তার জন্য কী করতে হবে আমাদেরকে? এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডকে যুক্ত করে আমরা এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি, ঠিক যেমন এখানে কিন্তু করা হয়েছিল। সেট 1-এ এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, এ উইন্ড দ্যাট ওয়াজ কুল ব্লিউ অ্যারাউন্ড দেম। এই দ্যাটটা যুক্ত করে আমরা কিন্তু এই সিম্পলটাকে এটাকে কমপ্লেক্স করেছিলাম। সিমিলারলি তারপরে কি বলছে? এ সিম্পল সেন্টেন্স ক্যান বি কনভার্টেড টু এ কম্পাউন্ড সেন্টেন্স বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড or a phrase into a main clause and the clause are joined by a coordinating conjunctions. মানে আবার একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কনভার্ট করতে পারি কোথায়? না কম্পাউন্ড সেন্টেন্সে। একটা ফ্রেজ, একটা ওয়ার্ড, ঠিক আছে, যুক্ত করে, যেখানে একটা মেন ক্লজ থাকবে এবং একটা কোঅর্ডিনেটিং জাংশন থাকবে। ঠিক আছে, নেক্সট কী বলছে? এ কমপ্লেক্স সেন্টেন্স ক্যান বি কনভার্টেড টু এ সিম্পলেস্ট সেন্টেন্স। মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা আবার কনভার্ট করতে পারি কিছু হয় না সিম্পলেস্ট সেন্টেন্সে বাই কন্ট্রাক্টিং দ্য সাবঅর্ডিনেটেড ক্লজ। মানে আমরা সাবঅর্ডিনেটেড ক্লজ দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলেস্ট সেন্টেন্সে আনতে পারি। নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, ইট ওয়ার্ডস অর ফ্রেজ ইনটু ওয়ার্ডস অর ফ্রেজ। মানে একটা ওয়ার্ডের মধ্যে আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজ কে অ্যাড করি বা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে আমরা কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলেস্ট সেন্টেন্সে নিয়ে আসতে পারি। A complex sentence can be converted to a compound sentence by replacing the subordinate clause with a main clause and adding a coordinating conjunctions. মানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে আবার একটা কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে পারি, নিয়ে আসতে পারি। কী করে? একটা সাবঅর্ডিনেট ক্লজকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে, মেইন ক্লজ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজকে সরিয়ে দিতে হবে এবং কী করতে অ্যাড করতে হবে? কোঅর্ডিনেটিং কনজাংশনস। ঠিক আছে, নেক্সট কী বলছে? এ কম্পাউন্ড সেন্টেন্স ক্যান বি কনভার্টেড টু এ সিম্পল সেন্টেন্স। একটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি, অর টু এ কমপ্লেক্স সেন্টেন্স, অথবা একটা কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করতে পারি বা কনভার্ট করতে পারি বাই চেঞ্জিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার
অ্যাকর্ডিংলি। মানে একটা সেন্টেন্সের স্ট্রাকচার থাকে, যে সেন্টেন্স স্ট্রাকচার বলতে কী হয়, যেখানে একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারি। তো আমি এই বিষয়ে ডিটেলস একটা ভিডিও করব, তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখে নেবে। তাহলে আজকে আমরা চলে আসবো এক্সারসাইজ 4-এ। চলো তাহলে এক্সারসাইজ 4 কী বলছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে ডিরেক্টেড, মানে যেমনভাবে বলেছে সেভাবে করতে হবে আর কি, যেগুলো যা বলেছে তাই করতে হবে। আই হ্যাভ এ ব্লু পেন, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে কী বলছে, কম্পাউন্ড সেন্টেন্স, তারপরে চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, তারপরটা চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। মানে এগুলোতে সেন্টেন্সগুলোকে এই কম্পাউন্ড, সিমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে কিছু সিম্পল জিনিস, কিছু সিম্পল রুলস একটু লিখে দিই, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের জন্য। প্রথমে লিখে দিই সিম্পল সেন্টেন্স। এগুলো একটু যদি শিখে রাখো, এগুলো হচ্ছে কিছু কিছু ট্রিক্স, তাহলে কাজটা করতে বা আমাদের পড়তে একটু সুবিধা হবে। সিমপ্লেক্স সেন্টেন্সে কী কী বৈশিষ্ট্য আছে প্রথমে তোমায় বলে দিচ্ছি। একটি মাত্র কী থাকবে, এখানে ক্লজ থাকবে, একটি ক্লজ থাকবে, অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। দু নম্বর কি বলছে, অ্যান্ড, বাট থাকবে না। এই দুটো জিনিস যদি মেনটেন করতে পারো, বুঝতে পারো তোমার সেন্টেন্সের মধ্যে, তাহলে বুঝে নেবে সেটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, নেক্সট কি বলছি, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কী কী থাকবে, কী কী বৈশিষ্ট্য, অ্যান্ড, বাট, অর, সো যুক্ত থাকবে। দু নম্বর কি বলছে, দুটি ক্লজ থাকবে, দুখানা ক্লজ থাকবে এখানে, মানে দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব। দুটো কিন্তু সমান গুরুত্বের হবে। যদি এই জিনিসটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এটা করে ফেলতে পারবে। নেক্সট কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কী কী আছে, একটা মেন ক্লজ থাকবে, এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ঠিক আছে, মানে সেন্টেন্সটার মধ্যে হচ্ছে একটা মেইন ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আরেকটা কি, although, when, who, which, because,
দো, এগুলো থাকবে। তাহলে কী কী বললাম? সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, এবং অ্যান্ড বাট এগুলো থাকবে না। কম্পাউন্ড সেন্টেন্সে কী থাকবে? অ্যান্ড বাট অর সো এগুলো যুক্ত থাকবে, দুখানা ক্লজ থাকবে এবং দুখানে সমান গুরুত্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকবে? একটা মেইন ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মানে ওকে সাপোর্ট করার জন্য একজন থাকবে। এবং অলদো, হোয়েন, হু, হুইচ, বিকজ, দো এগুলো থাকবে। এই যে সিম্পল ট্রিক্সটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা কিন্তু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবে। ঠিক আছে? তাহলে চলো এবার আমরা দেখে নিই প্রশ্নে কী কী বলছে। এতে কী বলছে? আই হ্যাভ এ ব্লু পেন। তাহলে এই যে আমার একটা নীল রঙের পেন আছে, এটা একটা দেখো সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? যেখানে কিন্তু অ্যান্ড, বাট, বিকজ এসব কিছু নেই। একটাই মতো সাবজেক্ট। কী সাবজেক্ট? না পেন। ঠিক আছে? একটাই ভার্ব আমার। ঠিক আছে? এটা সিম্পল সেন্টেন্স। একে আমাকে কী করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মটা কী হবে? অলদো, হোয়েন, হু, হুইচ এগুলোকে যুক্ত করতে হবে। তাহলে আমরা এটাকে কীভাবে করেছি দেখো। আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, হুইচ ইজ ব্লু। আমি কিন্তু এখানে হুইচটা যুক্ত করেছি এক্সট্রা। তাহলে এই হুইচটা যুক্ত করাতে এটা হয়ে গেল কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? তাহলে কী হবে এটা উত্তর? আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু। নেক্সট কী বলছে? সিং এ স্নেক দ্য বয় শাউটেড। মানে একটা সাপকে দেখে একটা ছেলেটা চিৎকার করলো। চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, প্রথমে দেখো, সিং এ স্নেক দ্য বয় শাউটেড, মানে একটা সাপ দেখে এই যে ছেলেটা চিৎকার করে উঠলো। ঠিক আছে? এটাকে কী করতে হবে আমাদেরকে? এটাকে করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে কী করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে? দ্য বয় স এ স্নেক অ্যান্ড হি শাউটেড। আমি কিন্তু এখানে অ্যান্ড যুক্ত করলাম। ঠিক আছে? তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা তো আগে দেখে নিয়েছি অ্যান্ড, বাট, বিকজ, অর, সো এগুলো যুক্ত করতে হবে। তাই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে যুক্ত করলাম আমরা অ্যান্ড দিয়ে। ঠিক আছে? দ্য বয় স এ স্নেক অ্যান্ড হি শাউটেড। নেক্সট কী বলছে? সি, আই নো এ ম্যান হু ইজ ভেরি উইশ। চেঞ্জ টু সিম্পল সেন্টেন্স। এই যে হু দেওয়া আছে বলে কিন্তু এটা কী হবে? হু আছে বলে কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স অ্যাকচুয়ালি। তাহলে আমাদেরকে এটা সিম্পল সেন্টেন্স নিয়ে যেতে হবে, মানে হুটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এটা সিম্পলেক্স সেন্টেন্স তৈরি হয়ে যাবে। কীভাবে করেছে হুটাকে দেখো। আই নো এ ভেরি উইশ ম্যান। আই নো এ ভেরি উইশ ম্যান। ঠিক আছে? তাহলে হু তুলে দিলাম, হয়ে গেল একটা সিম্পল সেন্টেন্স। নেক্সট ডিতে কী বলছে? দ্য গার্ল হু ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। এটা কী বলছে? কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে গেলে কী করতে হবে আমাদেরকে? অ্যান্ড, বাট, বিকজ, অর, সো এসব যুক্ত করে দিলে কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখানে দুখানা সেন্টেন্সকে আমাদেরকে এগুলো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমরা এটা কীভাবে লিখব? এ গার্ল ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ অ্যান্ড, এই যে অ্যান্ড যুক্ত করেছি, অ্যান্ড সি ইজ মাই সিস্টার। ঠিক আছে? তাহলে হয়ে গেল এটা কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট কী বলছে ইতে? I meet my friend and told her about an incident. Change into simple sentence. এখানে দেখো অ্যান্ড দেওয়া আছে। অ্যান্ড দেওয়া থাকলে কী হয়? অ্যান্ড দেওয়া থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। তাহলে আমাকে এটা সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে কী লিখেছি এখানে দেখো তোমরা? I meet my friend to tell her about an incident. I meet my friend to tell her about an incident. ঠিক আছে? নেক্সট কী বলছে? দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেইন। কী যুক্ত করা আছে? বাট যুক্ত করা আছে। কী করতে হবে আমাকে? কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। বাট যুক্ত করা আছে মানে কি এটা? বিকজ যুক্ত বাট থাকলে কী হয়? কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমাকে কী করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে মানে বাটটাকে তুলিয়ে দিতে হবে। কীভাবে করেছি দেখো। although the sky was overcast it did not rain. যদিও আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। although the sky was overcast it did not rain.
ঠিক আছে, দেখো এই রুলসটা যদি ফলো করো তোমরা, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা সিমপ্লেক্স সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, বা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিমপ্লেক্স সেন্টেন্স, বা কম্পাউন্ড সেন্টেন্স সব কিছু করে ফেলতে পারবে। চলো তাহলে দেখে নিই এখানে কী বলছে। রিড দ্য ফলোয়িং লেটার কেয়ারফুলি, মানে একটা লেটার তোমাদেরকে লিখতে বলছে বা লেখা আছে, সেটা তোমাদের ভালো করে পড়তে বলছে। ইমাজিন দ্যাট ইউ আর interested in enrolling yourself to a basic computer course that has been advertised is an English daily, মানে একটা ইংলিশ যে নিউজ পেপার হয়, ইংরেজিতে যেসব নিউজ পেপার বা পেপার বের হয়, পাবলিশড হয়, সেখানে একটা বেসিক কম্পিউটার কোর্স শেখায় একটা কোনো একটা কোম্পানি বা হোক বা কোনো একটা সেন্টার হোক, সে একটা অ্যাড্রেস বা সে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, সেখানে তুমি ভর্তি হতে চাও, সেই বিষয়ে একটা লেটার লিখতে বলছে বা লেটার লিখেছে। নাও রাইট এ লেটার টু দ্য অ্যাডভার্টাইজার or director of the ABC Computer Education Centers asking him or her about some of the important aspects of the course like eligibility, durations, weekly, routine and course fees। মানে এবার তোমাকে একটা লেটার লিখতে বলছে, কাকে না, যে অ্যাডভার্টাইজ দিয়েছে তাকে বা তার সেই ডিরেক্টরকে, ঠিক আছে, কার না, ABC কম্পিউটার এডুকেশন সেন্টার, সেখানে তোমাকে ওই লেটারটা লিখতে বলছে। কী বিষয় তোমাকে জানার জন্য না, কোর্স ফিস কত, সপ্তাহে কদিন কোর্স হবে, কদিন শেখাবে, এইসব বিষয়ে একটা লেটার লিখতে বলছে। তো সেই লেটারটা এখানে লিখে দিয়েছে বা করে দিয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা ভালো করে একটু পড়ে নেবে কী আছে না আছে। হ্যাঁ, তো এটা আমি আর পড়ালাম না, নেক্সট পেজে চলে গেলাম। কী বলছে, a formal letter inquiring about something related to the professional world in the letter of inquiry, মানে একটা ফর্মাল লেটার, মানে এই যে অফিসিয়াল যে লেটারগুলোকে আমরা বলি আর কি লেখা, সেটাকে বলে ফর্মাল লেটার। এই লেটারটা কী হয় না, আমাদের যে কর্মজীবনের যে জগৎ থাকে, সেখানে লেটার অফ এনকোয়ারি নামে এটা পরিচিত আর কি। ইট হ্যাজ জেনারেলি 8 মেইন পার্টস। এই যে লেটারটা হয়, ফর্মাল লেটারটা হয়, এর কী হয়, মেনলি 8টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কিন্তু মেনটেন করতে হবে। দেখো এখানেও কিন্তু তোমাদেরকে এক্সাম্পল যেটা দেওয়া আছে, সেখানে কিন্তু পয়েন্ট উল্লেখ করা আছে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর, 6 নম্বর, ঠিক আছে, 7 নম্বর এবং 8 নম্বর। 8টা পয়েন্ট কিন্তু মেনটেন করতে হবে যে কোনো ফর্মাল লেটার লেখার জন্য। তো কী কী বলছে সেই 8টা পয়েন্ট? 1 নম্বর পয়েন্ট কী বলছে, টু হুম ইউ আর অ্যাড্রেসিং দ্য লেটার, মানে তুমি লেটারটা কাকে লিখছো তার অ্যাড্রেসটা লিখতে হবে। কেমন, যার নেম, ডেজিগনেশনস অ্যান্ড অ্যাড্রেস, মানে তার নাম, সে কোন পদে আছে এবং অ্যাড্রেসটা লিখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পার্টে। 2 নম্বর কী আছে, সাবজেক্ট অফ দ্য লেটার, তুমি কী কারণে লেটারটা লিখছো, চিঠিটা লিখছো, সেই কারণটা উল্লেখ করতে হবে সাবজেক্ট হিসাবে। 3 নম্বর কী আছে, গ্রিটিং। গ্রিটিং মানে কি, এই যে আমরা যে চিঠি লিখি না, রেসপেক্টেড স্যার, এটা হচ্ছে গ্রিটিং। 4 নম্বর কী বলছে, বডি অফ লেটার, মানে কি লিখলাম লেটারটার মধ্যে, সেটা হচ্ছে বডি। সাবস্ক্রিপশন মানে আমরা যে লাস্টে লিখি ইয়োর্স ট্রুলি, ইয়োর্স ফেথফুলি, এর হচ্ছে সাবস্ক্রিপশন। তারপর সিগনেচার, নেম অফ দ্য পারসনস রাইটিং ইন দ্য লেটার, এবার তারপর তোমার যে চিঠি লিখছে তার নাম এবং অথবা সিগনেচার করতে হয়। 7 নম্বর কি, দ্য রাইটার্স অ্যাড্রেস, তুমি যে চিঠি লিখছো তোমার অ্যাড্রেসটা 7 নম্বর পয়েন্টে লিখতে হবে। এবং 8 নম্বর পয়েন্ট, ডেট অফ রাইটিং, তুমি কবে লিখছো সেই ডেটটা দিতে হবে। The name and address of the persons to whom the letter is sent is written on the envelope, মানে এই তো প্রথমে তো তুমি এটা লেটার লিখলে এবং লেটারটা যে একটা খামের মধ্যে ভরবে, সেই খামের ওপরে কিন্তু ওই যার কাছে তুমি লেটারটা লিখছো তার নাম এবং অ্যাড্রেসটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই 8টা পয়েন্ট কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। তো এক্সারসাইজ 5-এ কী বলছে বা দেখিনি, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য পোস্ট মাস্টার্স অফ ইউর লোক্যালিটি, মানে একটা 100 ওয়ার্ডের একটা লেটার লেখো, একটা চিঠি লেখো। কাকে লিখবে না, তোমার যে এরিয়া আছে, তোমার যে লোক্যালিটি আছে, সেখানকার যে পোস্টমাস্টার আছে তাকে লিখতে হবে। ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ, মানে তোমার অ্যাড্রেসে বা তোমার বাড়িতে একটা চিঠি আসার কথা ছিল, খুব ইম্পর্টেন্ট চিঠি, সেটা হারিয়ে গেছে, সেটা তুমি এখনও পর্যন্ত পাওনি, এই বিষয়ে তাকে একটা চিঠি লিখতে বলছে। অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট, এবং তাকে রিকোয়েস্ট করবে বা তাকে একটু আবেদন করবে এবং যাতে সে তোমাকে একটু হেল্প করে এই বিষয়ে।
ঠিক আছে, তাহলে আমি চিঠিটা লিখে রেখে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণে। তা দেখে নাও আগে কীভাবে লিখেছি আমি। প্রথমে দেখো এক্সারসাইজ 5 উপরে কীভাবে লিখবে দেখো চিঠিটা। টু দ্য পোস্টমাস্টার, পোস্ট অফিস, কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট, নদিয়া, পিন নম্বর। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তুমি কাকে লিখছো চিঠিটা সে লিখতে হবে। 2 নম্বর পয়েন্ট কী বলছে? সাবজেক্ট লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার। ঠিক আছে, মানে প্রশ্নে যা বলেছে সেটাই লিখেছি, চিঠি হারিয়ে গেছে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। রেসপেক্টেড স্যার, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তারপর কী বলছে? মাই সেলফ প্রদীপ দাস, মানে আমি প্রদীপ দাস। আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট অ্যান ইম্পর্টেন্ট লেটার অ্যাড্রেস টু মি হ্যাজ নট বিন ডেলিভার্ড ইয়েট, মানে আমি আপনাকে জানাতে চাই যে একটা ইম্পর্টেন্ট লেটার, একটা খুব গুরুত্বপূর্ণ চিঠি যেটা কিনা আমার অ্যাড্রেসে আসার কথা ছিল, সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ইট ওয়াজ এক্সপেক্টেড এ ফিউ ডেজ এগো, এটা আশা করেছিলাম কিছুদিন আগে হয়তো চলে আসবে। দ্য লেটার্স কন্টেন্স ইম্পর্টেন্ট ডকুমেন্টস, লেটারটার মধ্যে কী আছে? খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে। ঠিক আছে, দেখো এটা কিন্তু বডি, চিঠির কিন্তু বডি। তারপর কী লিখেছি? আই রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু লুক ইনটু দ্য ম্যাটার, মানে আমি আপনাকে রিকোয়েস্ট করলাম বা আবেদন করলাম যে একটুখানি আমার এই বিষয়টা নিয়ে আপনি একটু দেখুন। অ্যান্ড হেল্প মি টু ট্রেস দ্য মিসিং লেটার, এবং আমাকে হেল্প করুন বা সাহায্য করুন ওই লেটারটা খুঁজে পেতে। অ্যাজ সুন অ্যাজ পসিবল, সরি এখানে লেখা হয়নি, পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই শ্যাল বি গ্রেটফুল ফর ইউর হেল্প, তাহলে আমি আপনার এই সাহায্যের জন্য ভীষণভাবে বা ভীষণ খুশি হব আপনার এই সাহায্যে। ঠিক আছে, তাহলে এটা গেল ক নম্বর পয়েন্ট, এটা 5 নম্বর পয়েন্ট গেল। 6 নম্বর পয়েন্ট কী আছে? এই যে থ্যাঙ্কিং ইউ, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। ইউর সিনসিয়ারলি প্রদীপ দাস, এটা 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট কী আছে? অ্যাড্রেস 47 MN রোড, দাসপাড়া, কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট, নদিয়া, পিন নম্বর 741101, এটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। নেক্সট 8 নম্বর পয়েন্ট কী আছে? ডেট, এই যে ডেটটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। তাহলে চিঠিতে কিন্তু এই 8টা পয়েন্ট আমি মেনটেন করেছি সুন্দরভাবে। ঠিক আছে, দেখে নাও, এভাবেই কিন্তু আমাদের লেটারটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এক্সারসাইজ 5 হয়ে গেল। তাহলে আমরা কিন্তু আজকের ভিডিওতে এই লেসন 5-এর পুরো এক্সারসাইজগুলো কিন্তু কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, যদি এই ভিডিওটা দেখে তোমাদের মনে হয় যে তোমাদের একটু হলেও আমি হেল্প করলাম, একটু উপকার করলাম, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো যদি কোথাও তোমাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে।